স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেল 4টায় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সাথে বৈঠকে বসবে অন্তর্বর্তীকালীন সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন। তবে বিএনপি ও সমমনা দলগুলোর বৈঠকে অংশগ্রহণ অনিশ্চিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দলের পক্ষ থেকে আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। তবে বৈঠকে দলগত অংশগ্রহণ এখনও অনিশ্চিত। সমমনা দলগুলো একই কথা জানিয়েছে। এদিকে দাবি অনুযায়ী নির্ধারিত সময়ে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ না হওয়ায় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন সংগঠন দুটির নেতারা। বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে, অথচ ভারত হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর মধ্য বাড্ডায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় এই কথা বলেন তিনি। শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন এমন অভিযোগ করে রিজভী বলেন, একই সাথে দুর্নীতি ও লুটপাট করে অর্থ পাচার করেছেন, হত্যা গুম করে বিনা ভোটে ক্ষমতায় থেকেছেন। আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখতো, বাংলাদেশের স্বার্থ দেখতো না। কারণ শেখ হাসিনা জানে ও নির্বাচন দিলে, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনোদিন জিতবে না। তাই সেই সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে, দিল্লির একটা আশ্রয় চেয়েছে। এই কারণে তারা যা চেয়েছে, উনি নিজের মুখেই বলেছে, আপনাদের মনে আছে না, নিজের মুখে বলেছে, ভারতকে আমি যা দিয়েছি ওরা মনে রাখবে। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর 17 বছর কারাবাস শেষে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কিছুক্ষণ আগে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। কারা অধিদপ্তর বলছে, আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের নথিপত্র কারাগারে এসে পৌঁছানোর পর সব আনুষ্ঠানিকতা শেষে মুক্তি পান তিনি। হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে নেতাকর্মীরা ভিড় করেন লুৎফুজ্জামান বাবরকে অভ্যর্থনা জানাতে। এর আগে গত মঙ্গলবার আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরা চালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। বিষয়টি আসলো, এটিতে তারা আবেগ এবং উদ্বেলিত। তারা যেটি বলছেন যে তারা অপেক্ষায় আছেন কখন। তীব্র প্রতিবাদের মুখে অবশেষে পিছু হটল এনবিআর। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে রেস্তোরাঁর জন্য আগের 5% ভ্যাটই বহাল রাখা হলো। নতুন করে অধ্যাদেশ জারি করবে এনবিআর, তবে ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতার বাইরে থাকবে। গেল কয়েকদিন ধরে রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। এদিকে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে রাস্তায় নামার হুমকি দিয়েছেন খাদ্যপণ্যের ব্যবসায়ীরা। শতাধিক পণ্যের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বিভিন্ন হারে বাড়িয়ে 9 জানুয়ারি অধ্যাদেশ জারি করে রাজস্ব বোর্ড, যার মধ্যে রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজস্ব ভবনের সামনে মানববন্ধনও করে তারা, এমনকি হুমকি দেয়া হয় রেস্তোরাঁ বন্ধেরও। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জানান, 5% বেশি ভ্যাট দেবেন না তারা, আর সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনার দাবিও জানান। পরে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসছে শিগগিরই। দেশে 4 লাখের বেশি রেস্তোরাঁ থাকলেও ভ্যাট দেয় মাত্র 30%। সবাইকে ভ্যাটের আওতায় কেন আনা যায়নি এমন প্রশ্নের উত্তরে তারা জানান, ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতায় বাইরে থাকবে। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল, সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5% ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সেই মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ভ্যাট প্রত্যাহারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশে হিউম্যান মেটানিউমো HMP ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সানজিদা আক্তার। সানজিদা 1 মাসেরও বেশি সময় ধরে অসুস্থ বোধ করছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুধুমাত্র এ রোগে আক্রান্ত হলে বিষয়টি বিরল, সাথে আরও একাধিক রোগে আক্রান্ত হলেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। HMPV ভাইরাসে খুব বেশি ঝুঁকি নেই, তবে 5 থেকে 6টি ভাইরাসের কারণে এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে কিছু কিছু বিষয়ে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক পরা, হাত ধোয়া এবং পাবলিক প্লেসে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সীমান্ত হত্যার বিচার সহ 5 দাবিতে কুড়িগ্রাম শহর থেকে লং মার্চ যাচ্ছে ফেলানির বাড়িতে। বেলা 11টার দিকে কলেজ মোড় থেকে শুরু হয় মার্চ ফর ফেলানি নামের এই কর্মসূচি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সীমান্তে এ পর্যন্ত যত হত্যা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। চুক্তির মাধ্যমে সকল প্রকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবি জানান সার্জিস আলম। ভবিষ্যতে কেউ যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হয়, তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেন সার্জিস। এর আগে সকাল থেকে শহরের কলেজ মোড়ে জড়ো হন জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমরা বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, লং মার্চটি এখন কোথায় আছে এবং লং মার্চে অংশ নেওয়া মানুষজন কি বলছে? আসলে লং মার্চ এটি আসলে এখন আমরা যেটি সকাল 11টায় দেখেছিলাম, যেটি কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে শুরু হয়েছিল, সেটি এখন বেলা 2টা নাগাদ নাগেশ্বরী উপজেলা পৌঁছে গেছে। এখান থেকে হয়তো আর ঘন্টা খানেক পথ বাকি রয়েছে, যেটি ফেলানির বাড়িতে পৌঁছতে পারবে লং মার্চ। আসলে সকাল থেকে এই দুপুর গড়িয়ে লং মার্চটি আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে সাধারণ একটি স্বাধীন দেশের উপর একটি দেশ যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে এসেছিল এতদিন, সে কারণে সীমান্ত হত্যা সহ বিভিন্ন ধরনের যে চাপ আমাদের এক স্বাধীন দেশ চাপ সহ্য করে যেন আগামীতে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাংলাদেশ যেন তাদের যে ন্যায্য অধিকার আদায় করতে পারে, সীমান্ত যেন আর প্রাণহানি না ঘটে, এরকম অনেক দাবি কিন্তু জানাচ্ছিল রাস্তা দুপারে দাঁড়িয়ে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। আমরা দেখেছি তাদের উচ্ছ্বাস, তারা জানাচ্ছিল যে আসলে স্বাধীন দেশের মানুষের আসলে যে সেটি যেন আজকের এই লং মার্চ থেকে যেন পূরণ হয়। এবং আজকের এই লং মার্চ থেকে যে ত্রিবৃন্দ জানাচ্ছিল, হুঁশিয়ারি দিচ্ছিল যে ভবিষ্যতে যে সরকার যারা আসবে ক্ষমতায়, তারা যেন কুড়িগ্রাম ফেলানি হত্যার মতো যে ঘটনা সেটি যেন বাংলাদেশের কোনো সীমান্তে যেন না ঘটে, এরকমের দাবি তারা জানাচ্ছিল। তারা বলতেছিল যে আসলে রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের পররাষ্ট্র নীতি দুর্বল থাকলে যেটি হয় সেটি যেন আর ভবিষ্যতে যেন বাংলাদেশে যেন না হয়। স্বাগত জানিয়ে তারা বলতেছিল যে ভবিষ্যতে যেন এরকমের লং মার্চ যেন। ধন্যবাদ। আমাদের সহকর্মী কুড়িগ্রাম থেকে তুহিন জানাচ্ছিলেন যে লং মার্চের বিষয়ে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেন। ছাত্রলীগ ও পুলিশের ধাওয়ার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে খাল পার হতে গিয়ে ডুবে মৃত্যু হয় তার। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। ছুটি হলে রুদ্র আসবে, এখনও সেই অপেক্ষায় তারা। চেয়েছেন সরকারি সহায়তা। সেদিন সকাল থেকে কয়েকবার মায়ের সাথে মোবাইল ফোনে কথা হয় রুদ্রের। জানিয়েছিলেন তার মেসে হামলার শঙ্কার কথাও। এখনও ছেলের জন্য পথ চেয়ে অপেক্ষা বাবা মা। সম্পদ যখন সব শেষে যার গেছে সেই বুঝতে পারছে, তাছাড়া আর কেউ বুঝবে। এখনও মনে করি সে বোধহয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ওখানে আসে এবং ছুটি ছাটা হলে হয়তো আসবে, এরকম একটা ধারণা মনের মধ্যে সবসময়
দিনাজপুরের পাহাড়পুর এলাকার সমীর সেনের ছেলে রুদ্র সেন পড়তেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২য় বর্ষে। অন্যদের মতো রুদ্রও অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশ ও ছাত্রলীগের। 18 জুলাই বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় খালের পানিতে ডুবে মৃত্যু হয় মেধাবী রুদ্রের। উঠলো উঠে এইবার তো এতদিনে তো 3rd ইয়ারে উঠে যেত, ভর্তি হলে 3rd ইয়ারে। রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্বজন ও সহপাঠীদের। ডিবিসি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদ হত্যায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার এই অভিযোগ ভুক্তভোগীর বড় ছেলে ডাক্তার হাসানুল বান্না। অভিযোগে বলা হয় 2013 সালে 13 ডিসেম্বর শুক্রবার রাত 12:30টার দিকে ডাক্তার ফয়েজ আহমেদকে তার বাসার ছাদে নিয়ে যায় র্যাব। সেখানে নির্মম অত্যাচারের পর তাকে গুলি করে হত্যা করে ফেলে দেওয়া হয়। আমার পিতা একজন ভিকটিম হিসাবে তাকে হত্যা করা হয়েছে, যার বিরুদ্ধে আসলে কোনো একটি অভিযোগও কোনো থানায় কোথাও ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং যার নেতৃত্বে যে টিমটা অভিযানে গিয়েছিল তারেক সাইদ, র্যাব 11 টিমের কমান্ডার, তার মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। যুক্তরাজ্যের পদত্যাগী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা ও তার পরিবারের সাথে লেবার পার্টির সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মন্তব্য করেছে কনজারভেটিভ পার্টি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া এক চিঠিতে এমন মন্তব্য করেন দলটির কো চেয়ারম্যান নাইজেল হাডলস্টোন। চিঠিতে নাইজেল উল্লেখ করেন, লেবার পার্টির সঙ্গে বাংলাদেশের বিগত স্বৈর শাসকের সম্পর্ক থাকা উদ্বেগজনক। লেবার পার্টির নেতা এলি রিপসকে লেখা চিঠিতে তিনি বলেন, এটা স্পষ্ট যে অর্থ আত্মসাৎ ও বিরোধী দলকে দমনের অভিযোগ থাকা সত্ত্বেও লেবার পার্টির সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের বিগত সরকারের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান নাইজেল। শেখ হাসিনা সরকার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, টিউলিপ সিদ্দিক ও লেবার পার্টিকে কত টাকা দিয়েছে চিঠিতে সে প্রশ্নও রাখেন কনজারভেটিভ পার্টির এই নেতা। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণতন্ত্র মঞ্চ অংশ নেবে না বলে ডিবিসি নিউজকে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। জাতির একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, সেটি যথাযথভাবে যে প্রক্রিয়ায় সেগুলোকে সকলকে কনসার্ন করা দরকার, একটা ঐক্যবদ্ধ জায়গা তৈরি করা দরকার, সেই জায়গাটা ব্যাহত হচ্ছে। সেই জন্য আমরা সেইসব বিষয়ে কথা বলবার জন্য গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের 1 বা 2 জন প্রতিনিধি যাবেন এবং এইসব ত্রুটিপূর্ণ যে ব্যবস্থাপনা তাদের সে বিষয়ে কথা বলবেন। গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। আর এজন্য ভোটার তালিকা হালনাগাদ করা সহ বিভিন্ন কাজগুলো নির্ভুলভাবে করতে চায় ইসি। সকালে খুলনায় দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। সংশ্লিষ্ট সবার মতামত গ্রহণ এবং সরকারের গৃহীত নানান পদক্ষেপের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। নির্বাচন অনুষ্ঠান শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা একটি বিরাট কর্মযজ্ঞ যেখানে আমরা সবাই সম্পৃক্ত। আমি আশা করব সবাই আমরা এই দায়িত্বটা বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতিতে সচেতনভাবে, সৎভাবে, নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারি। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ উত্তেজনা কমলেও স্থানীয় কৃষকদের মাঝে রয়ে গেছে আতঙ্ক। পরিস্থিতি শান্ত রয়েছে দাবি করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বিজিবি। আন্তর্জাতিক নীতিমালা অমান্য করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। প্রতিবাদ জানায় বিজিবি। প্রতিবাদ জানিয়ে ফুঁসে ওঠেন স্থানীয় কৃষকরাও। কৃষক বাবলু হাসু হাতে প্রতিরোধে নামেন বিজিবির সঙ্গে। বলছিলেন, দেশের মাটি বাঁচাতে প্রস্তুত আছেন, প্রয়োজনে জীবন দিতেও। দেশ রক্ষা করার জন্য আমি ওখানে প্রস্তুত ছিলাম। তাদের
কাঁটাতারের ভাড়া দিতে দেবো না সেই। বাংলাদেশি কৃষক ও বিজিবির প্রতিরোধের মুখে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। এখন উত্তেজনা কমলেও কাটেনি আতঙ্ক। বর্তমানে শান্ত আছে, কিন্তু কৃষকের আতঙ্ক আছে, না জানি হয়তো কোনো সময় আমাদের গুলি ছাড়তে পারে। ওনারা সীমান্ত এলাকায় গেলে অনেক জায়গায় গোলাগুলি করে, কৃষককে মেরে দেয়, এই জন্য একটু আতঙ্ক আছে মাঠে আসার জন্য, কিন্তু ওইভাবে এখন মারাত্মক আতঙ্ক নাই। এ সীমান্তে না থাকলে অন্য সীমান্তে আছে, কিন্তু আতঙ্ক আছে। বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের প্রতিরোধ এবং কূটনৈতিক তৎপরতায় বর্তমানে স্বাভাবিক রয়েছে সীমান্ত এলাকার পরিস্থিতি। কোন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের দৈনন্দিন টহল দিনে এবং রাতে টহল কার্যক্রম চলমান আছে, আর এলাকার যারা কৃষক আছে তারাও তাদের রুটিন কাজ করছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক, যেহেতু আলোচনার পর্যায়ে আছে, আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত হবে আমরা ওইটাই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। দুই দেশের সীমানায় স্বাভাবিক টহল অব্যাহত রেখেছে বিজিবি ও বিএসএফ। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরুতে জেঁকে বসেছে শীত। জেলায় সকাল ৬টা পর্যন্ত সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার রাত থেকে জেলার সড়ক মহাসড়কগুলোতে কুয়াশা দেখা যায়। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ভোর থেকে কুয়াশার পরিমাণ আরও বেড়েছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। অতিরিক্ত ঠান্ডায় সড়কে শ্রমজীবীদের উপস্থিতি ছিল কম। এদিকে জেলা প্রশাসন ও বেসরকারিভাবে জেলায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। জেলায় এ পর্যন্ত 23,000 শীতবস্ত্র ও 33 লাখ টাকা সরকারের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ বাড়ছে। জেলার তাপমাত্রা নেমে এসেছে 11 ডিগ্রি সেলসিয়াসে। শীতের এই তীব্রতা সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিশু ও বয়স্কদের। শ্রমজীবী ও দিনমজুররা কাজের জন্য ঘর থেকে বের হতে পারলেও দীর্ঘ সময় বাইরে থাকতে পারছেন না। শীতজনিত রোগে বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশু ও বৃদ্ধদের ভিড় দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে। জেলার বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পৌষ জুড়ে সহনীয় পর্যায়ে শীত থাকলেও মাঘের শুরুতে দিনাজপুরে হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবনে দুর্ভোগ শুরু হয়েছে। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ তেমন নিচে না নামলেও তীব্র হিমেল বাতাস আর ঘন কুয়াশা শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে। দুর্ভোগ বেড়েছে নির্মাণ শ্রমিক সহ শ্রমজীবী দিনমজুরদের। বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ঢাকা ক্যাপিটালস। শেষ খবরে ঢাকার সংগ্রহ 5 উইকেটে 87 রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ওপেনার তানজিদ তামিম ও লিটনের ব্যাটের শুরুটা ভালোই করে ঢাকা। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে 31 রান। 13 রানে সাজ করে ফেরেন লিটন দাস। রানের খাতা খুলতে পারেননি মুনিম শাহরিয়ার। ইনিংস লম্বা করতে পারেননি কোর্সে। 8 রানে তাকে ফেরান মাহমুদুল্লাহ। উইকেটে থিতু হতে পারেননি সাব্বির রহমান। 10 রানে তাকে ফেরান তানভীর। থিসারা প্যারেরা ফিরেছেন ডাক মেরে। আসলে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে মোটে 1টা জিতেছে ঢাকা। 5 ম্যাচে 3টা জিতেছে ফরচুন বরিশাল। There will be a talking point, the fielding, not just that incident, but the fielding in general here for the Badashah. শেখ হাসিনা সরকারের স্লোগান সম্বলিত প্যাড ব্যবহার করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালককে। বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোহাম্মদ গোলাম সরোয়ারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। চাঁদপুর শহরের যানজট নিরসনে যৌথভাবে কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও প্রশাসন। বৃহস্পতিবার শুরু হওয়া কর্মসূচি চলবে সপ্তাহব্যাপী। শিক্ষার্থীরা জানান, প্রশাসনের আহ্বানে শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করতে অংশ নিচ্ছেন তারা। চট্টগ্রামে গাউসুল আজম মাইজ ভান্ডারীর শাহ সুফি সৈয়দ আহমেদ উল্লাহর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হল জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে মোট 500 জন প্রতিযোগী অংশ নেয়।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।